মুরং লেখক থিসং ম্রোর লাশ তার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল থিসং ম্রোর মৃত্যু 2 দিন আগেই হয়েছে। এমন অদ্ভুত রিপোর্টের পর যে বিষয়টি সামনে এসে দাঁড়ালো সেটা হলো, এটা কি আত্মহত্যা নাকি খুন? এই বিষয়ে তদন্ত করতে গিয়ে ধারণা করা হলো থিসং ম্রোকে মূলত মরং নামক এক ধরনের কালো জাদুর মাধ্যমে মারা হয়েছে, কারণ তার ঘরে মরং তপস্যার বেশ কিছু আলামত পাওয়া গেছে। এই খবরে পুরো মুরং গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে, কারণ মরং জাদুবিদ্যা জানে শুধুমাত্র অন্ধকার গুহায় বাস করা মরং সম্প্রদায়। তাহলে কি অন্ধকার গুহায় বাস করা নরখাদক মরং জাতির অস্তিত্ব এখনও আছে? বান্দরবানে মরং উপজাতির ভয়ঙ্কর এই রহস্যের সমাধান খুঁজতে গিয়ে মরংদের গুহায় আটকা পড়ে পাবন, জয় আর অর্কিয়ারা। শুরু হয় অন্ধকার গুহা থেকে বেঁচে ফেরার রুদ্ধশ্বাস এক লড়াই, যেখানে মরংদের সাথে ওদের অদৃশ্য প্রতিপক্ষ ছিল গুহার ভৌতিক পরিবেশ। নাম না জানা এক আদিম গুহা থেকে 5 জনের বেঁচে ফেরার রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্পে সাজানো হয়েছে মৃত্যুগুহা বইটি। লিখেছেন তুর্জয় শাকিল। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার কলি প্রকাশনী স্টল থেকে। স্টল নাম্বার 17, 18, 19, টিএসসির প্রবেশ মুখে। জ্যৈষ্ঠ মাসের শেষের দিক। প্রচণ্ড গরম পড়েছে, কোথাও একটুও বাতাস নেই, গাছের পাতাগুলোও নড়ছে না। খেলা শেষে জিতু যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। বাড়ি ফিরতে জিতুর দাদু চেঁচিয়ে বললেন, কি রে, গরুগুলো ক্ষেত থেকে এনেছিস? এই রে, ভুলেই গিয়েছিলাম দাদু, এখনই যাচ্ছি বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল জিতু। জিতু আর ওর দাদু মিলে ছোট্ট সংসার ওদের। ছোটবেলাতে বাবা মাকে হারায় জিতু, তারপর থেকে দাদুর সাথেই থাকে ও। জিতুর কথা শুনে মুচকি হেসে ও দাদু বলল, পাগল ছেলে একটা। অন্ধকার নেমে এসেছে চারিদিকে। একটা কালো বিড়াল আঙ্গিনায় বসে মিউ মিউ করছে। জিতুর দাদু হারিকেন জ্বালিয়ে লাঠি দিয়ে তাড়া করল বিড়ালটাকে। এই যা যা এখান থেকে। একটু দূরে গিয়ে কালো বিড়ালটা সাদা ফকফকে বিড়ালে রূপান্তরিত হয়ে গেল। খুবই অবাক হলো জিতুর দাদু। 5-7 না ভেবেই বিড়ালের পিছনে ছুটলেন তিনি। বিড়ালটা দৌড়ে বাঁশঝাড়ের দিকে চলে গেল। মোট 6টা বাঁশঝাড় একসাথে ওখানে। বিড়ালটার প্রতি অদ্ভুত আকর্ষণে তিনি বিড়ালটার সাথে বাঁশঝাড়গুলোর মাঝখানে চলে আসলেন। বিড়ালটা স্থির হয়ে দাঁড়িয়ে গেল। এতক্ষণে যেন বোধ ফিরে আসলো জিতুর দাদুর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে সাদা বিড়ালটা কালো কুৎসিত আর ভয়ঙ্কর রূপ ধারণ করল। পিশাচিক হাসি ফুটে উঠল ভয়ঙ্কর চেহারাতে। তীক্ষ্ণ দাঁত বেয়ে লালা ঝরতে লাগলো। ভয়ে চিৎকার দিয়ে উঠলেন জিতুর দাদু, কিন্তু মুখ থেকে একটুও শব্দ বের হলো না। প্রাণীটা 2 হাতে গলা চেপে ধরল তার। এদিকে জিতু গরু নিয়ে বাড়ি ফিরে এসে দেখল দাদু সাদা কাপড় পরে উঠানে বসে আছেন। জিতু একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার দাদু, এত রাতের বেলা সাদা কাপড় পরে বসে আছো কেন? আমি আমার বোনের বাড়ি যাব, এটা বলেই হাঁটতে শুরু করলেন তিনি। একটু পর আবার পিছনে ফিরে তাকিয়ে অদ্ভুত ভারী কণ্ঠে বললেন, কালো বেড়াল থেকে সাবধানে থাকিস। জিতু ঘাড় নাড়ল। জিতু ঘরে ঢুকে বিছানায় শুয়ে ভাবতে লাগলো, দাদু কালো বিড়ালের কথা কেন বলল? রাত গভীর হলো। জিতু গভীর ঘুমে হারিয়ে গেল। পরের দিন সকালে চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভাঙল জিতুর।
ঘুম থেকে উঠে বাইরে এসে দেখল ওর দাদুর মৃতদেহ পড়ে আছে উঠানে। আর তার চারিপাশে গ্রামের মানুষজন জড়ো হয়ে আছে। জিতু কিছুই বুঝতে পারল না। রতন দৌড়ে এসে বলল, সকালে বাঁশঝাড়ের দিকে গিয়ে দেখি তোর দাদুর লাশ পড়ে আছে, গলায় লাল লাল আঙ্গুলের ছাপ। জিতু কিছু বলল না, বাক রুদ্ধ হয়ে পড়ল। দুপুরের আগেই দাফন কাফন সম্পন্ন হলো দাদুর। বটগাছের গোড়ায় বসে কান্না করছে জিতু। ও কিছুতেই ভাবতে পারছে না যে ওর দাদু আর নেই। আর সবচেয়ে বেশি যেটা ভাবছে সেটা হলো দাদু মারা গেল কি করে, সেটাই তার মাথায় ঢুকলো না। ওর মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে দাদুর শেষ কথাটা, কালো বিড়াল থেকে সাবধানে থাকিস। দুপুর গড়িয়ে বিকাল হলো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো গ্রামে। রতন মাছ ধরে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ শুনতে পেল কে যেন বাঁশঝাড়ের ভেতর থেকে করুণ কণ্ঠে বাঁশি বাজাচ্ছে। সে একটু অবাক হলো, এই সাঁঝের বেলায় কে এখানে বাঁশি বাজাচ্ছে। বাঁশঝাড়ের ভেতরে ঢুকল সে। তখনই শো শো বাতাস বইতে লাগলো। প্রচণ্ড বাতাসে বাঁশগুলো একটা আর একটার সাথে জোরের শব্দে সংঘর্ষিত হতে লাগলো। হঠাৎ দেখল বাঁশঝাড়ের এক পাশে লাল টুকটুকে দুটো চোখ দেখা যাচ্ছে। ও ছুটে পালাতে চাইল, কিন্তু এক পাও নড়তে পারল না। আরো স্পষ্ট হতে লাগলো চোখ দুটো। একটু পরেই হিংস্র আর বিকৃত চেহারায় একজন ওর সামনে এসে দাঁড়ালো। ভয়ে ওর গায়ের লোম দাঁড়িয়ে গেল। ও চিৎকার করতে চাইছে, ছুটে পালাতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অদ্ভুত কোনো শক্তি যেন ওকে আটকে রেখেছে। পরের দিন সকালে রতনের লাশ পাওয়া গেল বাঁশঝাড়ে। ওর গলাতেও ছিল লাল লাল আঙ্গুলের ছাপ। রতন আর জিতুর দাদুর মৃত্যুতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দিনের বেলাতেও কেউ বাঁশঝাড়ের কাছে আর ঘেঁষল না। এইভাবেই কেটে গেল কিছুদিন। সেদিন রাতের বেলায় মিতু নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে চাঁদ দেখছিল। গরম বেশি পড়েছে বলে দরজাটা খোলাই ছিল। টেবিলের উপরে হারিকেনটা মৃদু আলো দিচ্ছে। তখনই কালো একটা বিড়াল মিউ মিউ করতে করতে দরজা দিয়ে ঘরে ঢুকে খাটের নিচে চলে গেল। মিতু দ্রুত উকি দিয়ে খাটের নিচে তাকালো। ওদিকে তাকিয়েই ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। ও দেখল খাটের তলা থেকে ভয়ঙ্কর বিশ্রী চেহারার কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। চোখ দুটো কটরবিহীন, লাল টকটকে। মিতু কিছু বুঝে ওঠার আগেই এক টানে ওটা ওকে খাটের নিচে টেনে নিয়ে গেল। একটু পরেই ওর বাড়িতে চেঁচামেচি শুরু হলো। মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই চারিদিক খুঁজতে লাগলো। জিতু ৫-৭ ভেবে বাঁশঝাড়ের কাছে গেল। চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেল মিতুর লাশটা পড়ে আছে বাঁশঝাড়ের মাঝখানে। চিৎকার দিল জিতু। ওর চিৎকার শুনে সবাই ছুটে আসলো বাঁশঝাড়ের কাছে। মিতুর লাশটা বাড়িতে নিয়ে আসা হলো। ওর চোখ দুটো এখনো খোলা, আর চোখে ভয়ের স্পষ্ট ছাপ। দেখে মনে হচ্ছে ওর চোখগুলো কটর থেকে বেরিয়ে আসতে চাইছে। ওর গলাতেও একই রকমের আঙ্গুলের ছাপ পাওয়া গেল। রাতে জিতু নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলো মিতুর মৃত্যুর বিষয়টা। এত রাতে তো ওর বাঁশঝাড়ে যাওয়ার কথা না। তাহলে কি অদৃশ্য কিছু ওকে টেনে সেখানে নিয়ে মেরে ফেলেছে? কিন্তু মারবে কেন? দাদু তো বলেছিলেন কালো বিড়াল থেকে সাবধানে থাকতে। তাহলে কি ওগুলোর পেছনে কালো বিড়ালের কোনো রহস্য আছে? পরের দিন সকাল। গ্রামের মানুষ একজন কবিরাজ এনেছে। কবিরাজকে খুলে বলা হলো সমস্ত ঘটনা। সব শুনে তিনি বাঁশঝাড়ের কাছে গেলেন। চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন। তখনই শো শো বাতাস বইতে লাগলো বাঁশঝাড়ে।
শুধু বাতাসের মাঝে ভয়ঙ্কর কিছুর গড়গড় শব্দ আর বিড়ালের মিউ মিউ শোনা গেল। কবিরাজ একটু পরে চোখ খুললেন। তার চোখ দুটো টকটকে লাল। বিড়বিড় করে বলতে লাগলেন, এই গ্রাম ছেড়ে তোমরা পালিয়ে যাও, না হলেও কাউকে বাঁচতে দিবে না, সবাইকে মেরে ফেলবে। তিনিও দ্রুত গ্রাম ছেড়ে চলে গেলেন। জিতু খুব অবাক হলো। কবিরাজ চোখ বন্ধ করে এমন কি দেখলো যে ভয় পালালো, আবার গ্রামের সবাইকে চলে যেতে বলল? ও কিছুই বুঝতে পারল না। 2 দিন পরের কথা। ইতিমধ্যে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে। বাকি যারা আছে তারা সবাই ভয়ে ভয়ে বাড়িতেই থাকলো। সেদিন রাতে বশির মিয়া ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার গোয়ালঘর থেকে কিসের জন্য ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন তিনি। লণ্ঠন হাতে ঘর থেকে বের হয়ে গোয়ালঘরের কাছে গেলেন। লণ্ঠনের আলোতে তিনি যা দেখলেন তাতে ভয় তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। তিনি গরুগুলোর সাথে তার ছাগলগুলোও রাখতেন। তিনি দেখলেন তার একটা ছাগল মাটিতে লুটিয়ে পড়ে আছে, গলাটা কাটা, সেখানে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। একটা কালো বিড়াল ছাগলটার গলার উপরে বসে রক্ত খাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। চিৎকার শুনে তার স্ত্রী আর প্রতিবেশীরা ছুটে আসলো। তারা এসে কিছুই দেখল না, শুধু দেখলো একটা কালো বিড়াল মিউ মিউ করে বাঁশঝাড়ের দিকে চলে যাচ্ছে। জ্ঞান ফিরলে বশির মিয়া সবাইকে বললেন ভয়ঙ্কর সেই ঘটনা। ঘটনার বিবরণ শুনে ভয়ে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। জিতু বশির মিয়ার বাড়ি থেকে বের হয়ে ভাবতে লাগলো, গ্রাম জনমানবশূন্য হওয়ার আগেই কিছু করতে হবে। আমি আমার দাদুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, এই গ্রামকে বাঁচাতে চাই, যেভাবেই হোক। এসব কথা ভাবতে ভাবতে ওর মনে পড়ল সেই কবিরাজের কথা। ও পা বাড়ালো কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। জিতুকে দেখে কবিরাজ বলল, কি ব্যাপার, আবার কেন আসছো? আমি তো বলেছি সবাই গ্রাম ছেড়ে চলে যাও, এছাড়া আর উপায় নেই। জিতু শান্ত কণ্ঠে বলল, গ্রামের সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে এই গ্রাম শ্মশানে পরিণত হবে। তাছাড়া গ্রামের দরিদ্র মানুষগুলো গ্রাম ছেড়ে কোথায় বা যাবে? ঘটনাটা আসলে কি একটু বলবেন? তোমাদের গ্রাম ভয়ঙ্কর এক অতৃপ্ত আত্মার কবলে পড়েছে। ও সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচতে দিবে না। আমার কোনো মন্ত্র ওকে বশে আনতে পারবে না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরের সাথে জড়িয়ে আছে তোমাদের গ্রামের বহু বছরের পুরনো জমিদার বাড়ির রহস্য। ওটা জানার জন্য খুব সাহসী কাউকে দরকার। আপনি আমাকে বলুন, আমি আমার গ্রামের জন্য সবকিছু করতে রাজি আছি। কবিরাজ জিতুর দিকে তাকিয়ে বলল, তোমাদের গ্রামের শেষে যে জঙ্গল আছে সেখানে পুরনো একটা জমিদার বাড়ি আছে, চিনো সেটা? হ্যাঁ চিনি, কিন্তু সেখানে তো কেউ যায় না, অনেক পুরাতন আর ভাঙাচুরা সেটা। হ্যাঁ, ওই বাড়িতে একটা গুপ্ত ঘর আছে। ওই ঘরে একটা বই আছে। মধ্যরাতে একা সেখানে গিয়ে বইটা আনতে হবে। ওই বইতেই সব প্রশ্নের উত্তর আছে। ঠিক আছে, ওই বই নিয়ে আমি আসব। যতটা সহজ ভাবছো কাজটা তা থেকে অনেক কঠিন। খুব সাহসী না হলে ওই কাজ করা সম্ভব নয়। কেন? সেখানে যাওয়ার পথে অস্বাভাবিক ভয়ঙ্কর অনেক ঘটনার সম্মুখীন হতে হবে, কিন্তু সাহস হারানো যাবে না কিছুতেই, তাহলে নির্ঘাত মৃত্যু। আর কোনো অবস্থাতেই পিছনে তাকানো যাবে না, কেউ ডাকলেও তাকানো যাবে না। মনে রেখো, এই কাজে যদি একবার বিফল হও তাহলে তোমাদের এই গ্রাম ওই অভিশপ্ত আত্মা এক নিমিষেই শ্মশান বানিয়ে দেবে। আমি যাব ওখানে। এই গ্রামের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। কবিরাজ ওকে একটা কবজ দিয়ে বলল, এটা হাতে বেঁধে নাও, এটা বিপদ আপদ থেকে রক্ষা করবে তোমাকে। জিতু কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলো। পরের দিন গভীর রাতে লণ্ঠন হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল জিতু। চাঁদটা আজ ভালোই আলো দিচ্ছে। চারিদিকে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। আঁকাবাঁকা মাটির রাস্তা ধরে হাঁটছে সে। কিছুক্ষণ পর জঙ্গলের কাছে এসে পৌঁছালো। চিকন সরু একটা রাস্তা জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। বড় একটা নিঃশ্বাস নিয়ে জিতু জঙ্গলের পথে হাঁটা শুরু করল। হঠাৎ মনে হলো কে যেন ওর পিছনে পিছনে আসছে। স্পষ্ট পায়ের শব্দ শোনা যাচ্ছে।
ও পেছনে ফিরে তাকালো না, মনে সাহস রাখলো আর হাঁটতে লাগলো। হঠাৎ দেখল একদল কালো বিড়াল ওর দিকে তেড়ে আসছে। অন্ধকারেও বিড়ালগুলোর চোখ লাল টকটকে দেখা যাচ্ছে। ও থমকে দাঁড়ালো, কিন্তু বিচলিত হলো না, কারণ ও জানে সাহস হারালে মৃত্যু অনিবার্য। ওর কাছাকাছি আসতে বিড়ালগুলো হঠাৎ উধাও হয়ে গেল। ও আবার হাঁটতে শুরু করলো। পুরাতন জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো। অনেক বছরের পুরনো এই জমিদার বাড়ি। বাড়ির ভেতরে ঢুকতেই মনে হলো এখানকার পরিবেশটা বাইরের থেকে আলাদা। ঠান্ডা হিম শীতল বাতাস বইছে, আর মনে হচ্ছে যেন কয়েক জোড়া চোখ ওর দিকে সবসময় নজর রাখছে। ও গুপ্ত ঘরটা খুঁজতে লাগলো। মনে হচ্ছে যেন বাহিরে অনর্গল বজ্রপাত হচ্ছে। বাতাসে ভয়ঙ্কর কিছুর গড়গড় শব্দ ভেসে আসছে, কিন্তু জিতু সেদিকে তোয়াক্কা না করে লণ্ঠন হাতে রুমের ভিতরে ঢুকলো। এক কোণে নিচে যাওয়ার একটা সিঁড়ি দেখা গেল। জিতু সিঁড়ি বেয়ে নিচে নামলো। এদিকে বাতাসে একটানা গড়গড় শব্দ ভেসেই আসছে। ওকে যেন কেউ ভয়ঙ্কর কণ্ঠে হুমকি দিচ্ছে। জিতু লণ্ঠনটা উঁচু করে ধরে চারিদিকে তাকিয়ে দেখল বইটা ভাঙা একটা টেবিলের উপরে পড়ে আছে। দ্রুত বইটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো সে। বাড়ি থেকে বের হয়ে আসার সময় হঠাৎ কে যেন ডাকলো। জিতু কণ্ঠটা শুনে চমকে গেল। এটা যে ওর দাদুর কণ্ঠ। ও পিছনে তাকাতে যাবে, এমন সময় ওর মনে পড়ল ও দাদু তো আর জীবিত নেই, এখানে আসবে কি করে? এছাড়া কবিরাজের সতর্ক বাণীও মনে পড়ল ওর। পেছন থেকে তখনও কে যেন ফিসফিস করে ডাকছে। দমকা বাতাস বইছে এখনো। মনে হচ্ছে যেন জঙ্গলে ঝড় হচ্ছে। কেউ হয়তো চাচ্ছে না জিতু বইটা নিয়ে এখান থেকে চলে যাক। জিতু বইটা নিয়ে বাড়ি ফিরে আসলো। পরের দিন সকালে ওর বাড়ির উঠানে জমায়েত হলো গ্রামবাসীরা। জিতু ওদের সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, কাল রাতে জমিদার বাড়ি থেকে যে বইটা এনেছি সেটা পড়েছি আমি। বই পড়ে জানলাম অনেক অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু ঘটনা। বহু বছর আগে ওই পুরাতন জমিদার বাড়িতে থাকতেন একজন প্রতাপশালী জমিদার। একবার খাজনা আদায়ের ব্যাপার নিয়ে তিনি একজন নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে চাষিটা কেঁদে কেঁদে বলেছিল, আমি নির্দোষ, আমাকে বিনা অপরাধে মারা হচ্ছে। আমি অভিশাপ দিলাম, খুব শীঘ্রই এই জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে। এই গ্রামের পরবর্তী প্রজন্মও শান্তিতে থাকতে পারবে না। জমিদার ওর কথা গ্রাহ্য না করে প্রাণদণ্ড দিয়ে দিলেন। পরিবার বলতে ওই চাষির শুধু একটা কালো বিড়াল ছিল। মৃত্যুর পর চাষির কবরের কাছে সারা রাত বসেছিল বিড়ালটা। পরের দিন সকালে ওই বিড়ালটাকেও মৃত অবস্থায় চাষির কবরের পাশে পাওয়া যায়। লোকজন বিড়ালটা বস্তায় ভরে এই বাঁশঝাড়ের এখানে ফেলে দিয়ে যায়। তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব কাণ্ড। এক রাতে একদল কালো বিড়াল দেখা যায় জমিদার বাড়ির আঙ্গিনায়। ওই রাতেই মারা যায় জমিদার। তার কক্ষেই পাওয়া যায় তার মৃতদেহ। চোখ উপড়ানো আর চেহারাটাও বিকৃত হয়ে গিয়েছিল তার। জমিদারের এত ভয়ঙ্কর মৃত্যু দেখে জমিদারের পরিবার ভয়ে ওই গ্রাম ছেড়ে চলে যায়। সেই চাষি ও তার কালো বিড়ালের অতৃপ্ত আত্মাই এই গ্রামে ধ্বংসলীলা চালাচ্ছে এখন। ওরা এই গ্রামকে শ্মশান না করে যাবে না। তবে এই বইতে এর থেকে পরিত্রাণের উপায় বলা আছে। একজন জিজ্ঞাসা করল, কি উপায়? সেটা বলা যাবে না, বললে আর কাজ হবে না। তবে কাল থেকে এই গ্রাম অভিশাপ মুক্ত হয়ে যাবে। আজ রাতেই আমি সব কাজ সম্পন্ন করে ফেলব। আপনাদের শুধু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কয়েক মণ দুধ সংগ্রহ করে বাঁশঝাড়ের মাঝখানে গর্ত করে ঢালতে হবে। কালো বিড়ালটা নাকি খুব দুধ পছন্দ করত, তাই তাকে তুষ্ট করার জন্য এটা করতেই হবে। মুহূর্তের মধ্যেই কাজে লেগে পড়ল সবাই। বিকালের মধ্যেই দুধ সংগ্রহ করা হয়ে গেল। তারপর বড় একটা গর্ত করে তাতে দুধ ঢালা হলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো। আস্তে আস্তে অন্ধকার নেমে আসলো চারিদিক। রাত গভীর হলো। চাঁদটা আজ মেঘে ঢেকে আছে। জিতু বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগলো। একটু দূরে গিয়ে ও আবার বাড়ির দিকে ফিরে আসলো।
ও দেখল ওর দাদু সাদা কাপড় পরে দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে ওর দিকে হাত নাড়িয়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। জিতু চোখে পানি মুছে আবারও হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে এসে পৌঁছালো সে। জঙ্গলের সরু পথ ধরে হাঁটতে লাগলো। ওর মনে হলো পেছন থেকে হাজারো কণ্ঠ ফিস ফিস করে ওকে যেতে নিষেধ করছে, কিন্তু ও জানে ওকে যেতেই হবে। একবারও পিছনে ফিরে না তাকিয়ে ও সোজা জমিদার বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়ির পেছনেই জমিদারের পুরনো ফাঁসির মঞ্চ। এখানেই নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। জিতু ওটার পাশে গিয়ে দাঁড়ালো। তখনই খুব জোরে বাতাস বইতে লাগলো জঙ্গলে। আগের মতোই ভয়ঙ্কর গড়গড় শব্দ ভেসে আসছে বাতাসে, আর সাথে বুক কাঁপানো বিড়ালের ডাক। হঠাৎ কারো কান্নার কণ্ঠ শোনা গেল। কেঁদে কেঁদে কে যেন বলছে, বিশ্বাস করেন বাবু, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন। জিতু ধীরে পায়ে এগিয়ে গেল মঞ্চের দিকে। মঞ্চে মোটা লোহার দ্বন্দ্বে ঝুলছে ফাঁসির দড়ি। জিতু তাকালো দড়িটার দিকে। তখনই কারা যেন পেছন থেকে ডাক দিল। ও পেছনে ফিরে তাকিয়ে দেখল ওর দাদু রতন মিতু হাসি মুখে দাঁড়িয়ে আছে। জিতু ওদের দিকে তাকিয়ে একটু হাসল। পরের দিন সকাল। গ্রামের সবাই জিতুর বাড়ির সামনে এসে দেখল দরজায় তালা ঝুলছে। খুব অবাক হলো সবাই। নিজেদের মধ্যে কথা বলাবলি করতে লাগলো ওরা। তখন সেই কবিরাজ এসে তাদের সামনে দাঁড়ালো, বলল, আপনারা কি জিতুকে খুঁজছেন? হ্যাঁ, ওকেই খুঁজছি। ও আর আসবে না। আসবে না মানে? না, আসবে না। এই গ্রামকে ভয়ঙ্কর আত্মার কবল থেকে বাঁচানোর জন্য ও নিজের জীবন বিসর্জন দিয়েছে। বইতে লেখা ছিল, কোনো নির্দোষ মানুষ যদি মধ্যরাতে জমিদারের ফাঁসের মঞ্চে গিয়ে ওই চাষির মতো মৃত্যুবরণ করে, তাহলে এই গ্রাম সমস্ত বিপদ থেকে মুক্ত হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে ওই অভিশপ্ত আত্মা। কবিরাজের কথা শেষ হবার আগেই গ্রামবাসী সবাই ছুটে গেল জমিদার বাড়িতে। গিয়ে দেখল জিতুর লাশ ঝুলছে দড়িতে, চোখ খোলা, মুখে স্পষ্ট হাসির চিহ্ন। কয়েক বছর পরের কথা। এই গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জিতু গ্রাম। একদিন অনেক দূর থেকে আসা একজন পথিক গ্রামের মোড়লকে জিজ্ঞাসা করল, জিতু তো মানুষের নাম, এই গ্রামের নাম জিতু গ্রাম কেন? মোড়ল অশ্রুসজল চোখে উত্তর দিল, এই গ্রামে একজন সাহসী ছেলে ছিল যার নাম জিতু, যে আমাদের এই গ্রামের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। এই গ্রাম নিয়ে গর্ব করার মতো ওই একটাই জিনিসই আছে আমাদের, জিতু।